আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু লুপ অ্যান্ড লজিক। সো আজকের এই লেকচার ভিডিওতে আমরা অ্যাকচুয়ালি আলোচনা করব আমাদের নতুন একটা টপিক ইমার্জিং ওয়েব টেকনোলজিস নিয়ে। সো চলেন শুরু করা যাক, হ্যাঁ? সো এই ভিডিওতে আমাদের মূলত ২ টা পোরশন থাকতেছে। একটা পোরশন আমরা বেসিকটা আলোচনা করব এবং সেকেন্ড একটা ভিডিও থাকবে। এই ভিডিওর জাস্ট পরে আমি এড করে দিব। সেইখানে আমরা আলোচনা করব যে আমাদের ক্লায়েন্ট সার্ভার আর্কিটেকচার কি অ্যান্ড ক্লায়েন্ট সার্ভার আর্কিটেকচার কিভাবে কাজ করে। ইট মিনস আ এখানে আপনি ধরেন আপনি একজন ক্লায়েন্ট, আপনি ক্লায়েন্ট হয়ে আপনি যখন কোনো একটা রিকোয়েস্ট করতেছেন, আপনি যখন ইন্টারনেটে কিছু একটা খুঁজতেছেন তখন অবশ্যই সেটা সার্ভার থেকে হ্যান্ডেল করা হচ্ছে। সো এই যে ক্লায়েন্ট এবং সার্ভার কিভাবে অ্যাক্ট করে কোনো একটা রিকোয়েস্টের বেসিসে সেটা নিয়ে আমরা একটু পরে নেক্সট ভিডিওতে আলোচনা করব। সো এই ভিডিওর কনটেন্ট আমরা শুরু করি আপাতত। সো এখানে হচ্ছে আমাদের লেকচার আউটলাইন যে আমরা এই পুরা ভিডিওতে কি শিখতে যাচ্ছি সেগুলা। এক্সেপ্ট আমাদের হচ্ছে ক্লায়েন্ট সার্ভার আর্কিটেকচার এটা বাদে সবকিছু আমরা এখানে কভার করার চেষ্টা করব। ওকে। সো লার্নিং আউটকামস এগুলো দেখে নিবেন। আচ্ছা, আমরা আসি যে সবার প্রথম হচ্ছে যেহেতু আমরা ইমার্জিং ওয়েব টেকনোলজি সম্পর্কে জানতেছি। সো সবার প্রথমে আমাকে জানতে হবে যে হোয়াট ইস ওয়েব ডেভেলপমেন্ট, তাই না? যে ওয়েব সম্পর্কে যদি না জানি, ওয়েব ডেভেলপমেন্ট সম্পর্কে না জানি তাহলে কি ওয়েব টেকনোলজি সম্পর্কে আমরা জানবো ইমার্জিং গুলা, তাই তো? সো এখানে আমাদের খুব সিম্পল একটা হচ্ছে ডেফিনিশন দিয়ে আছে যে ওয়েব ডেভেলপমেন্ট ইস দ্য প্রসেস অফ ক্রিয়েটিং ওয়েবসাইটস অ্যান্ড ওয়েব অ্যাপ্লিকেশনস স্প্যানিং, ডিজাইন, কোডিং, টেস্টিং, ডিপ্লয়মেন্ট অ্যান্ড মেইনটেন্যান্স। ওকে? সেখানে কিন্তু বেশ কয়েকটা টার্ম আমরা দেখতেছি অ্যান্ড সবগুলোর জন্য আলাদা, আলাদা স্পেসিফাইড আলাদা, আলাদা ডিফারেন্ট জব অ্যাকচুয়ালি এক্সিস্ট করে। আপনি ওয়েব ডেভেলপমেন্ট বলতে আমরা শুধুমাত্র এইটাই বুঝাই না যে একজন ডেভেলপার বা একজন স্টুডেন্ট বা একজন ইঞ্জিনিয়ার সে ওয়েবসাইটটা তৈরি করতেছে। এখানে কিন্তু কাজটা শেষ হয়ে থাকে না। হ্যাঁ? যে সর্বপ্রথম আপনি একজন ডেভেলপার কি করে? সে হচ্ছে ধরে নিচ্ছি একটা কোম্পানি থাকে, কোম্পানির রিকোয়ারমেন্ট গুলা সে কি করে? রিকোয়ারমেন্ট গুলা সর্বপ্রথম এনলিস্ট করা হয়। দেন হচ্ছে সেই রিকোয়ারমেন্টস অনুযায়ী প্রজেক্ট বিল্ডিং করা হয়। প্রজেক্ট বিল্ডিং এর পরে সেগুলা চলে যায় টেস্টার বা সফটওয়্যার কোয়ালিটি যে মানে ওয়েবসাইটের যে কোয়ালিটি চেক করবে সেই কোয়ালিটি চেকারের কাছে, কিউ এর কাছে। অ্যান্ড দেন হচ্ছে আমাদের ওইখান থেকে আবার হচ্ছে ডেভেলপারদের কাছে ফিডব্যাক আসে। ডেভেলপাররা আবার হচ্ছে ফিক্স করে, আবার কিউ এভাবে কয়েকটা সাইকেল চলে। অ্যান্ড দেন হচ্ছে আমাদের এটা যে টেস্টিং ফেজ, টেস্টিং ফেজের পরে কিন্তু হচ্ছে আমাদের ডিপ্লয়মেন্ট এ যায়। হ্যাঁ? অ্যান্ড ডিপ্লয়মেন্ট এ গেলেই যে আমাদের কাজ শেষ এরকম কিন্তু না। ডিপ্লয়মেন্ট এ যাওয়ার পরে আবার আমাদের হচ্ছে ক্লায়েন্ট সাইড থেকে হয়তোবা বিভিন্ন ধরনের ইস্যু অ্যারাইজ হইতে পারে, স্কেলেবিলিটি নিয়ে মাল্টিপল ইস্যুস হইতে পারে। তখন হচ্ছে আমাদের ডিপ্লয়মেন্ট এর পরেও আমাদের মেইনটেন্যান্স সার্ভিসটা নিয়ে আমাদের আ থাকতে হয়। হ্যাঁ? যে এ হচ্ছে আমাদের পুরা প্রসেস। যে সর্বপ্রথম আমরা কি করি? আমরা হচ্ছে যেকোনো একটা স্পেসিফিক অর্গানাইজেশন যারা একটা ওয়েবসাইট চাচ্ছে তাদেরকে আমরা বলব যে আপনাদের স্পেসিফিকেশনস গুলো দেন। অ্যান্ড এইখানে একটা চ্যালেঞ্জিং একটা স্টেজ আছে। চ্যালেঞ্জিং স্টেজটা কি? আপনি ওয়েব ডিজাইনার বা আপনার লেটস সে আপনি হচ্ছে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। আপনি যখন এই প্ল্যানিংটা করবেন সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল এসডিএলসি বা যেটা বলেন এই প্ল্যানিংটা যখন আপনি করবেন তখন আপনি যখন রিকোয়ারমেন্টটা নিবেন, একজন জেনারেল কোনো ক্লায়েন্ট আপনাকে রিকোয়ারমেন্টটা আপনার কোডিং ভাষায় দিবে না। আপনাকে বলবে না যে আমার এইখানে এই টেকনোলজি লাগবে, আমার এখানে মান লাগবে বা এইটা লাগবে, হাবি-জাবি হ্যান-ত্যান কিছু বলবে না। আপনাকে সে জেনারেলাইজ বেশ কিছু কি রিকোয়ারমেন্টস দিবে যে আমার ওয়েবসাইটে এই থাকতে হবে, ওই থাকতে হবে, হাবি-জাবি এগুলো থাকতে হবে, ফাস্ট হইতে হবে এগুলো আপনাকে বলবে। আপনি স্পেসিফিকেশন গুলা আপনি হচ্ছে কি করবেন স্পেসিফিকেশন গুলো আপনি নোট ডাউন করলেন বা সামহাউ একটা ডকুমেন্টেশন করলেন অ্যান্ড দেন আপনি এখান থেকে কি করবেন একটা প্ল্যানিং জেনারেট করবেন। সেই ডিজাইন বা প্ল্যানিং এর পরে আপনাদের কোডিং ফেজে জাম্প করতে হবে। দেন হচ্ছে ডেভেলপাররা কি করবে? ডেভেলপাররা হচ্ছে কোড করবে। ডেভেলপাররা কি করবে? কোড করে ওয়েবসাইটটাকে দাঁড় করাবে। দাঁড় করানোর পরে তারা কি করবে? ধরুন সেটা ডেভেলপাররা তারা কোড করছে, ওয়েবসাইট দাঁড় করাইছে। তারপর তারা হচ্ছে টেস্টিং এ পাঠাবে কোয়ালিটি অ্যাসুরেন্স এর কাছে। সো কোয়ালিটি অ্যাসুরেন্স ইঞ্জিনিয়ার যারা আছে তারা টেস্ট করবে। টেস্ট করার পরে যেসব ফল্ট থাকবে সেই ফল্ট গুলো আবার সে রিপোর্ট করবে। ডেভেলপার আবার ফিক্স করবে। ফিক্স করার পর আবার টেস্ট হবে। এরকম কয়েক সাইকেল চলবে। একটা সার্টেন টাইম পরে যেয়ে দেখবে সকল টেস্ট কেস ম্যাচ করতেছে। দেন আমরা ডেপ্লয়মেন্ট এ পাঠাবো। অ্যান্ড ডিপ্লয়মেন্ট এ যাওয়ার পরে আমাদের যদি কোন সমস্যা হয় তখন আমাদের মেইনটেন্যান্স থাকবে। সো এইটা হচ্ছে আমাদের মূলত একটা ওয়েব ডেভেলপমেন্ট বা একটা সফটওয়্যারের পার্সপেক্টিভ থেকে চিন্তা করলে এটা একটা সফটওয়্যার ডেভেলপমেন্টের লাইফ সাইকেল। ওকে? আচ্ছা। এরপর যদি আমরা নেক্সট স্লাইডে যাই যে হ্যাঁ, আমরা হচ্ছে এখন গুরুত্বপূর্ণ ২ টা টার্মিনোলজি সম্পর্কে জানবো। একটা হচ্ছে ফ্রন্ট এন্ড আর একটা হচ্ছে ব্যাক এন্ড। আচ্ছা। সো আমরা যখন হচ্ছে লাইক করোনার আগে ইট মিনস 2020 এর আগের কথা যদি চিন্তা করি তখন মার্কেটে মূলত ২ ধরনের মানে জবে ক্লাটার ছিল। লাইক ফ্রন্ট এন্ড ডেভেলপার অ্যান্ড ব্যাক এন্ড ডেভেলপার। সো তখন হচ্ছে আমাদের ফ্রন্ট এন্ড ডেভেলপারদের হচ্ছে যেরকম চাহিদা ছিল, ব্যাক এন্ড ডেভেলপারদের সেম চাহিদা ছিল। বর্তমানে ব্যাক এন্ড ডেভেলপার, ফ্রন্ট এন্ড ডেভেলপারের চাহিদা তুলনামূলক কম। এখন যে ডেভেলপারদের চাহিদা তুলনামূলক অনেক বেশি সেটা হচ্ছে ফুল স্ট্যাক ডেভেলপার। অ্যান্ড ফুল স্ট্যাক ডেভেলপার কি? যেই ডেভেলপার ফ্রন্ট এন্ড অ্যান্ড ব্যাক এন্ড ২ টাই ভালোভাবে আত্মস্থ করেছে তাদেরকে আমরা বলছি ফুল স্ট্যাক ডেভেলপার। ওকে? যারা ফ্রন্ট এন্ড অ্যান্ড ব্যাক এন্ড ২ টা নিয়েই কাজ করতেছে। আচ্ছা, তো সর্বপ্রথম ফ্রন্ট এন্ড কি সেটা নিয়ে আসি যে আপনি যখন একটা ওয়েবসাইটে যাচ্ছেন যেকোনো XYZ ওয়েবসাইটে সেই XYZ ওয়েবসাইটের যে জিনিসগুলো আপনি দেখতে পাচ্ছেন, আপনার কাছে যেগুলো ভিজুয়ালাইজ করা হচ্ছে সেই পুরাটাই হচ্ছে ফ্রন্ট এন্ড পার্ট। একটা ওয়েবসাইটের ২ টা পার্ট থাকে। একটা হচ্ছে ফ্রন্ট এন্ড আর একটা হচ্ছে ব্যাক এন্ড। অ্যান্ড এখানে কি বলছে? রানস ইন দ্য ব্রাউজার যে ফ্রন্ট এন্ডটা কি হয়? ব্রাউজারে রান হয়। দ্য ফ্রন্ট এন্ড ইজ দ্য ভিজিবল পার্ট অফ এ ওয়েবসাইট দ্যাট ইউজার্স ইন্টারেক্ট উইথ ডিরেক্টলি ইন দেয়ার ওয়েব ব্রাউজার। আপনি যেকোনো ওয়েব ব্রাউজার থেকে আপনি অ্যাক্সেস করলে যেটা পাবেন সেটা হচ্ছে ফ্রন্ট এন্ড। ইট ওয়ার্কস অন দ্য ইউজার ইন্টারফেস ইউজিং HTML টু স্ট্রাকচার কনটেন্ট, CSS টু স্টাইল ইট অ্যান্ড জাভাস্ক্রিপ্ট ফর ইন্টারেক্টিভিটি। সো এই হচ্ছে আমাদের ফ্রন্ট এন্ড। অ্যান্ড এখানে আমাদের বেশ কিছু কি আছে? এক্সাম্পলস আছে। লাইক আপনার এখানে একটা ক্লিক নাও বাটন আছে একটা ওয়েবসাইটের ফ্রন্ট এন্ড। হ্যাঁ? আপনার হচ্ছে ল্যাপটপে থাকলে অনেক বড় দেখাচ্ছে, কম্পিউটারে গেলে সেটা অনেক ছোট সেটা ফোনে গেলে একটু ছোট হয়ে যাচ্ছে। এই রেসপন্সিভ যে ডিজাইন সেগুলো সবকিছুই
ফ্রন্ট এন্ড এর পার্ট। ওকে? সো আমাদের ফ্রন্ট এন্ড এর পরে যদি আমরা যাই, আমাদের হচ্ছে ব্যাক এন্ড থাকবে অ্যান্ড ব্যাক এন্ডটা আমাদের মূলত সার্ভার এন্ডে রান করা হয়। আচ্ছা, চলেন আমরা একটু ভালোমতো দেখি সার্ভার কি, ক্লায়েন্ট কি, এগুলা হালকা একটু জানতে হবে এখন। ধরে নিচ্ছি আপনি একটা প্রজেক্ট বানাইছেন। লেটস আমি বললাম যে লুপ অ্যান্ড লজিকের জন্য আপনি একটা ওয়েবসাইট বানান। সো দ্যাট আপনি কি করলেন? আপনি বিশাল, বিশাল হচ্ছে কিছু হচ্ছে কোডস লিখলেন। HTML, CSS, JavaScript, ইমেজ টিমেজ সবকিছু আপনি এইভাবে করে একটা প্যাকেজ বা একটা জেপিজি ফাইল বানাইছেন। ওকে। এখন এটাকে যদি আমি ইন্টারনেটে লাইভ করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? ইন্টারনেটে লাইভ করতে গেলে আপনাকে এই পুরা প্যাকেজটা মানে লুপ অ্যান্ড লজিকের যত সোর্স কোড আছে সবগুলোকে এমন একটা জায়গাতে রাখতে হবে যে জায়গাটা সবসময় কি থাকবে? অন থাকবে। এন্ড এই জায়গাটাকে আমরা বলতেছি কি? সার্ভার। ইট মিনস একটা সার্ভার আপনাকে কি করতে হবে? বানাইতে হবে। হয় নিজে বানাইতে হবে যেটা 24/7 কি ওপেন থাকবে বা অন থাকবে, অথবা আপনি কি করতে পারেন? ইন্টারনেটে এরকম অনেক প্রতিষ্ঠান আছে যারা এরকম সার্ভার ভাড়া দেয়। সো আপনাকে ওই সার্ভারটাকে ভাড়া নিতে হবে। এন্ড সার্ভার ভাড়া কিভাবে কি? এগুলো একটু পরে আমরা দেখতেছি। এই যে সার্ভারটা ভাড়া নিলেন, নিয়ে আপনি সার্ভারে ধরে নেন এই সার্ভারে অনেক বিশাল একটা সার্ভার আপনি ধরেন 50 জিবি তার কাছ থেকে 1 বছরের জন্য কিনে নিলেন। তাহলে এই সার্ভারের 50 জিবি আপনার 1 বছরের জন্য আপনার। অ্যান্ড এই জায়গাতে আপনি এই জেপিজি ফাইলটাকে আ জেপিজি জিপ ফাইল সরি, জিপ ফাইলটাকে আপনি হচ্ছে এখানে কি করলেন? রেখে দিলেন। এখন যেহেতু সার্ভারটা 24/7 অন, সো যখন আমার এইখান থেকে কোনো এখানে ডোমেইনের একটা ব্যাপার আছে, ওইদিকে আমরা আপাতত না যাই। আপনি যখন কোনো একটা ইউজার যখন আপনার ওয়েবসাইটটাকে সার্চ করবে, সার্চ করলে সে এইখান থেকে কনটেন্ট গুলো আপনার কাছে নিয়ে আসবে। সো এটা হচ্ছে সার্ভার এন্ড অ্যান্ড ওয়েবসাইট ইউজার যেটা দেখতে পাবে সেটা হচ্ছে আপনার ওয়েবসাইটের কি? এটা হচ্ছে আপনার আ ফ্রন্ট এন্ড। ওকে? সো এখানে আমরা দেখি যে দ্য ব্যাক এন্ড ইস দ্য বিহাইন্ড দ্য সেন্স পার্টস অফ এ ওয়েবসাইট, যে আপনি যেটা দেখতেছেন এটার বিহাইন্ড এ অনেক বড় একটা অংশ আছে যেটাকে আমরা কি বলতেছি? ব্যাকএন্ড বলতেছি। রেসপন্সিবল ফর ডেটা প্রসেসিং, সার্ভার সাইড লজিক অ্যান্ড ডেটাবেস ইন্টারেকশন। ওকে? ইটস লাইক যে আমরা অনেক সময় একটা মিম দেখি, সেটা হচ্ছে এটা একটা ইমেজ ধরলে যে এই পুরাটা হচ্ছে আমাদের সাগর। আমাদের হয়তোবা এতটুকু অংশটাকে আমরা ফ্রন্ট এন্ড বলি অ্যান্ড নিচে হচ্ছে ব্যাকএন্ড এর বিশাল একটা আস্তরণ থাকে যেটা পানির নিচে নিমজ্জিত আছে। ওকে? সো ব্যাকএন্ড। সো ব্যাকএন্ড এর ক্ষেত্রে আমাদের এক্সাম্পল কি? অথেন্টিকেশন, অথেন্টিকেটিং ইউজারকে অথেন্টিকেট করে, স্টোরিং অ্যান্ড রিট্রিভিং ডেটা ফ্রম এ ডেটাবেস। একটা ডেটাবেস থাকে, সেই ডেটাবেস থেকে কি ইনফরমেশন গুলো কি স্টোর করা বা রিট্রিভ করা, রিট্রাইভ করা, প্রসেসিং ফ্রম সাবমিশন। সাবমিশন যেটা থাকবে সেটা থেকে প্রসেস করে আউটপুট দেওয়া। যে হচ্ছে আমাদের ব্যাকএন্ড গেল। অ্যান্ড এরপরে আমাদের আসলে হচ্ছে আমাদের ফ্রন্ট এন্ড অ্যান্ড ব্যাকএন্ড এই ২ টা স্কিলই যাদের আছে তাদেরকে আমরা বলি ফুল স্ট্যাক ডেভেলপার। ওকে? যারা ফ্রন্ট এন্ড এর টেকনোলজিস অ্যান্ড ব্যাক এন্ড এর টেকনোলজিস ২ টাতেই পারদর্শী তাদেরকে ফ্রন্ট এন্ড ডেভেলপার বলে থাকি আমরা। দেন আমাদের আসলে হচ্ছে টেকনোলজি স্ট্যাকস। টেকনোলজি স্ট্যাকস বলতে আমরা কি বোঝাচ্ছি? যে এই যে ওয়েবসাইট বানানোর জন্য মাল্টিপল টুলস আছে, মাল্টিপল ধরনের মেকানিজম আছে। এই মেকানিজম গুলার বিভিন্ন কম্বিনেশনকে আমরা একেকটা স্ট্যাক বলি। ঠিক আছে? যে আমি একটা ওয়েবসাইট বানাইতে গেলে আমার ধরে নিচ্ছি কয়েকটা জিনিস আমার লাগবে। অপারেটিং সিস্টেম লাগবে। আপনি যে জায়গাতে আমরা বললাম না ওই যে একটা সার্ভার ভাড়া নিবেন, সেই সার্ভারের ভিতরে কিছু রাখবেন, এই সার্ভারের অপারেটিং সিস্টেম, ওয়েব সার্ভার, ডেটাবেস, ল্যাঙ্গুয়েজ অর ফ্রেমওয়ার্ক। এই জিনিসগুলো হচ্ছে কি আপনার একটা ওয়েবসাইট বানানোর ক্ষেত্রে আপনাকে মাথায় রাখতে হবে। A technology stack is a set of tools and languages used together to create web applications. ওয়েব অ্যাপ্লিকেশনস তৈরির জন্য এগুলো একসাথে ইউজ করা হয়ে থাকে। Stack usually includes an OS, একটা স্ট্যাক মানে একটা স্তূপ, হ্যাঁ? যে এই স্তূপটা দিয়ে আপনার কাছে ধরেন বেশ কিছু স্তূপ আছে। আপনি বললেন যে হ্যাঁ, এই স্তূপ ধরে নিচ্ছি XYZ স্তূপ, XYZ স্তূপ দিয়ে আপনি হচ্ছে কি একটা ওয়েবসাইট বানাইছেন বা XYZ স্ট্যাক দিয়ে আপনি একটা ওয়েবসাইট বানাইছেন। সো ওই স্ট্যাকের ভিতরে কি থাকে? ওএস থাকে, ওয়েব সার্ভার থাকে, ডেটাবেস থাকে, ল্যাঙ্গুয়েজ অর ফ্রেমওয়ার্কস থাকে। A stack usually includes OS, web server, database and a language or frameworks. ওকে? আচ্ছা। এরপরে আমরা যদি সামনে যাই, আমাদের এখানে ২ টা স্ট্যাক এর নাম দেয়া আছে, পপুলার ২ টা স্ট্যাক। একটা হচ্ছে ল্যাম্প আরেকটা হচ্ছে মার্ন। ঠিক আছে? সো আমরা একটু আগে দেখলাম না যে হচ্ছে আমাদের এখানে অপারেটিং সিস্টেম, ওয়েব সার্ভার, ডেটাবেস, ল্যাঙ্গুয়েজ। সো এখানে ল্যাম্প হচ্ছে কি একটা স্ট্যাক। ল্যাম্প স্ট্যাকে L ফর লিনাক্স। সো ল্যাম্প দ্বারা বা ল্যাম্প যে স্ট্যাক আছে এটা দ্বারা যদি হচ্ছে আপনি একটা ওয়েবসাইট তৈরি করেন তখন এই ওয়েবসাইটের অপারেটিং সিস্টেম হিসেবে আপনাকে কি ধরতে হবে? লিনাক্স। এটার ওয়েব সার্ভার হিসেবে আপনাকে ধরতে হবে হচ্ছে অ্যাপাচি। ওকে? ওয়েব সার্ভার হিসেবে অ্যাপাচি। ডেটাবেস অর্থাৎ ডেটাবেস যে সিস্টেম আছে এটাতে আপনি ডেটা স্টোর করবেন MySQL এর থ্রুতে। অ্যান্ড PHP হচ্ছে সার্ভার সাইড স্ক্রিপ্টিং। সার্ভার সাইডের যে কোডিং সেটার জন্য আপনাকে PHP ইউজ করতে হবে। সো এটা হচ্ছে আমাদের ল্যাম্প। সবগুলোর ফার্স্ট লেটার নিয়ে আমাদের এই স্ট্যাকটার নাম কি হয়ে গেছে? ল্যাম্প। আরেকটা হচ্ছে মার্ন স্ট্যাক। এরকম প্রচুর আরো অন্যান্য স্ট্যাক আছে। আমরা জাস্ট পপুলার ২ টা রিসেন্ট টাইমের পপুলার ২ টা নিয়ে আমরা আলোচনা করতেছি। ওকে? সো আমাদের মার্নের ক্ষেত্রে কি? মার্নের M ফর MongoDB। MongoDB এখানে যেমন ল্যাম্পের ক্ষেত্রে MySQL ডেটাবেস ছিল, এখানে আমাদের মার্ন স্ট্যাকের ক্ষেত্রে যখন আমি মার্ন স্ট্যাক টেকনোলজিতে যখন হচ্ছে আমি কি করব? আমরা ওয়েবসাইট বানাবো তখন ডেটাবেস হিসেবে ইউজ করতে হবে হচ্ছে MongoDB কে। ওকে? এখানে ওয়েসটা মার্ন স্ট্যাকের ক্ষেত্রে ওয়েসটা আমাদের এখানে ডিরেক্টলি লেখা নাই। এই ক্ষেত্রে আমাদের অপারেটিং সিস্টেমটা হচ্ছে লিনাক্স। ল্যাম্পের ক্ষেত্রে যেরকম ছিল এই ক্ষেত্রে আমাদের অপারেটিং সিস্টেমটা কি? লিনাক্স। এবং ওয়েব সার্ভার যেটা আমাদের এখানে লেখা আছে ওয়েব সার্ভার সেটা হচ্ছে আমাদের এখানে ২ টা। একটা হচ্ছে ব্যাকএন্ড ফ্রেমওয়ার্ক আরেকটা হচ্ছে রানটাইম এনভায়রনমেন্ট। সো ওয়েব সার্ভার অথবা ব্যাকএন্ডে আমাদের কাজ করে express.js আরেকটা হচ্ছে node.js। ওকে? express.js অ্যান্ড node.js হচ্ছে আমাদের মূলত ওয়েব সার্ভার হিসেবে কাজ করতেছে। অ্যান্ড আমাদের এখানে ল্যাঙ্গুয়েজ অর ফ্রেমওয়ার্ক হিসেবে কাজ করতেছে React প্লাস আমাদের জাভাস্ক্রিপ্ট যেটাকে আমরা সংক্ষেপে JS বলে থাকি। সো এই হচ্ছে আমাদের মার্ন স্ট্যাকের কাহিনী। ওকে? যে আমাদের এখানে অপারেটিং সিস্টেম হিসেবে লিনাক্স আছে, ডেটাবেস হিসেবে MongoDB, আমাদের ব্যাকএন্ড ফ্রেমওয়ার্ক বা রানটাইম এনভায়রনমেন্ট অথবা আমাদের আমাদের হচ্ছে ওয়েব সার্ভার হিসেবে আমাদের আছে হচ্ছে কি? আমাদের এটাতে আছে হচ্ছে ব্যাকএন্ডে বা ওয়েব সার্ভার হিসেবে আছে express.js আর node.js অ্যান্ড আমাদের হচ্ছে সার্ভার সাইড স্ক্রিপ্টিং এর জন্যে বা ল্যাঙ্গুয়েজ ফ্রেমওয়ার্ক হিসেবে আমাদের আছে হচ্ছে জাভাস্ক্রিপ্ট অ্যান্ড React। ওকে? আশা করি জিনিসটা বুঝাইতে পারছি। এরপর যদি আমরা সামনে দেখি যে আমাদের জাস্ট এতক্ষণ ধরে আমরা ফান্ডামেন্টাল আলোচনা করলাম অ্যান্ড আমাদের এই জায়গাতে HTML অ্যান্ড CSS সম্পর্কে জানে না এরকম খুব কম মানুষ আছেন আশা করতেছি। কারণ আমরা এইচএসসি তে HTML অ্যান্ড CSS সম্পর্কে একটা ইন ডেপথ আইডিয়া আমরা নিয়ে এসে থাকি, তাই তো? ১ টা মিনিট।
সো আমি হচ্ছে এখানে HTML সম্পর্কে তেমন একটা আলোচনা করব না। জাস্ট আমি একটু হালকা বলে রাখি যে আপনি যেকোনো ওয়েবসাইট লেটস আমরা এখান থেকে আমি একটু আগে আমি স্লাইডটা বানানোর সময় CSS বক্স মডেল যখন দেখতেছিলাম তখন হচ্ছে ধরেন এটা একটা ওয়েবসাইট। এই ওয়েবসাইটটা দেখতে অনেক সুন্দর, তাই তো? মানে এই যে এত সুন্দর একটা ওয়েবসাইট, এই এত সুন্দর একটা ওয়েবসাইটের পেছনে কয়েকটা জিনিস কাজ করতেছে। যে আমি এই ওয়েবসাইটে যা লেখা দেখতেছেন এগুলো সবগুলাই আসছে HTML এর কারণে। কারণ HTML হচ্ছে আমাদের একটা ওয়েবসাইটের কি আমাদের একটা ওয়েবসাইটের স্কেলিটন আমরা বলে থাকি HTML কে, হ্যাঁ? স্কেলিটন বলে থাকি HTML কে। HTML ছাড়া হয়তোবা এইগুলা এই লেখাটা এখানে আসতো না। এই যে লেখাটা এখানে দেখতেছেন এটা আসতো না। এটা এখান থেকে শুরু হইতো। সবগুলা লেখা এখান থেকে শুরু হইতো। একটার পর একটা একেবারে ঘিজিমিজি হয়ে থাকতো। সো আমাদের HTML আমাদের হচ্ছে একটা স্কেলিটন, যেটা হচ্ছে আমাদের কি করে? আমাদের মেইন কনটেন্টটাকে হচ্ছে সে হচ্ছে ধারণ করে। HTML স্ট্যান্ডস ফর হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। HTML পূর্ণরূপে এটা। সো আমাদের এইখানে এই জিনিসটা এইখানে আছে। এই জিনিসটা একটু দেখতে বড়, এই জিনিসটা একটু দেখতে ছোট। এখানে একটা ছোট্ট ইমেজ আছে। এখানে এটার কালার গ্রিন। এই যে আমাদের সাজসজ্জাটা করা হয় একটা ওয়েবসাইটে CSS এর থ্রুতে। কিসের থ্রুতে? CSS এর থ্রুতে। সো CSS হচ্ছে আমাদের হচ্ছে এটাকে প্রাণবন্ত করে তোলে। ওকে? অ্যান্ড আমি এইখানে ক্লিক করলে যে এইখানে যাবে বা আমি ওইখানে ক্লিক করলে ওইখানে যাবে। এই জিনিসটাকে কন্ট্রোল করে হচ্ছে লজিক বা স্ক্রিপ্টিং। ওকে? সো ওইদিকে আমরা না যাই। সো আমরা HTML এন্ড CSS সম্পর্কে জানবো। সো এখানে HTML সম্পর্কে বলা আছে। অ্যান্ড আপনার যদি হচ্ছে HTML সম্পর্কে আরো ইন ডিটেইলস এ জানার ইচ্ছা থাকে HTML বেসিক্সটা, তাহলে আপনি হচ্ছে W3 স্কুলের HTML বেসিক্স এ চলে আসলে এখানে আপনার বেসিক সম্পর্কে আপনি জেনে যাবেন। অ্যান্ড এইখানে হচ্ছে আপনি ট্রাই করতে পারবেন। জাস্ট এখানে HTML দ্বারা শুরু করতে হয়, HTML দ্বারা এন্ড করতে হয়, বডি দ্বারা শুরু করতে হয়, বডি দ্বারা এন্ড করতে হয়। মাঝখানে যা আছে সবকিছু আপনার শো করে বা প্রিন্ট করে। সো এটা আপনি এখানে ট্রাই ইট ইয়োরসেলফ এ দিলে আপনার এখানে এই যে আপনি যখন ট্রাই ইট ইয়োরসেলফ এ দিবেন তখন এখানে আপনাকে লিখতে দিবে। আপনি চাইলে এখানে অনেক কিছু লিখতে পারেন। লেটস সে মাই ফার্স্ট প্যারাগ্রাফ না লিখে আপনি এখানে লিখতে চাচ্ছেন লুপ অ্যান্ড লজিক অ্যান্ড দেন হচ্ছে আপনি এখানে রান দেন। আপনার এখানে যে মাই ফার্স্ট হেডিং লুপ অ্যান্ড লজিক। কেন এই লেখাটাকে বড় দেখাচ্ছে? কারণ এটা একটা হেডিং আর এটা হচ্ছে মেইন কন্টেন্ট। কেন এটা হেডিং? এটা কেন বড় হইছে? কারণ দেখেন হেডিং H1 দেয়া আছে। H2 যদি দেই তাহলে আমাদের এটা আরেক ধরনের হয়ে যাবে। দেখেন আমি এখানে H2 দিলাম, আমাদের এটার ছোট হয়ে গেল একটু। তার মানে এটা হেডিং টাইপ 2। সো এভাবে হচ্ছে আপনার এখান থেকে জাস্ট কয়েকটা হচ্ছে এখানকার যা আছে প্র্যাকটিস করলে আই থিংক মোর দ্যান এনাফ ফর ইওর কোর্স। ওকে? আচ্ছা। এরপর যদি আমরা নেক্সট স্লাইডে যাই, এখানে হচ্ছে আমাদের এই যে প্যারাগ্রাফ, হেডিং, ডিভাইডার, হ্যাঁ? এগুলো সবকিছু দেয়া আছে। এগুলো একটু আপনারা নিজেরা দেখে নিবেন। ওকে? এগুলো নিয়ে আমরা আপাতত আর কথা না বলি। আমরা CSS ফান্ডামেন্টালস এ যাই। CSS সেম যে ওকে, CSS কি? CSS স্ট্যান্ড ফর ক্যাসকেডিং স্টাইল শিট। সো আপনার HTML হচ্ছে আপনার স্কেলিটন, এন্ড স্কেলিটন কোনটা কোথায় বসবে, হাবি-জাবি, কালার-টালার কি হবে, এগুলো পুরাটাই হ্যান্ডেল করা হচ্ছে CSS এর থ্রুতে। ওকে? সো CSS আপনার দেখেন, আমি যদি এখান থেকে আপনি CSS সম্পর্কে জানতে চান, তাহলে সিম্পলি আপনি হচ্ছে CSS আমরা এই যে লাইক CSS হোম, এই যে লিঙ্কটা একটু মনে রাখেন, এটা আপনার ব্রাউজারে লিখলে পেয়ে যাবেন। সো আপনি যদি বেসিক CSS সম্পর্কে জানতে চান, তাহলে হচ্ছে আপনি CSS সিনট্যাক্স এ চলে আসেন। CSS সিনট্যাক্স এখান থেকে হচ্ছে আপনি বেশ কিছু আইডিয়া পেয়ে যাবেন। ওকে? আচ্ছা। অ্যান্ড আমরা যদি এখানে দেখি CSS স্ট্যান্ডস ফর এটা গেল HTML এলিমেন্টস আর ডিসপ্লেড, কালার ফন্টস লেআউট, এগুলো গেল আমাদের। আপাতত এগুলোতে আমরা সময় নষ্ট না করি। সো আমরা CSS এর থ্রুতে কি করতে পারি? কোন একটা কিছুর কালার ফিক্স করতে পারি, মার্জিন, ডিসপ্লে এগুলো একটু পরে দেখাচ্ছি। আমাদের এখন একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে CSS এর বক্স মডেল। আপনারা যদি এখান থেকে বক্স মডেলে আসেন তাহলে হয়তো অনেকটা আইডিয়া পেয়ে যাবেন যে হোয়াট ইজ CSS বক্স মডেল। আমি যদি এই CSS বক্স মডেলের একটা কোড এখান থেকে আমি হচ্ছে করলাম, দেখেন যে এই কোডটা আমার দেখেন এখানে আমার একটা লেখা আছে। হ্যাঁ? এই লেখার পরে আমার এখানে কি আছে? আমার এখানে হচ্ছে অনেকখানি একটা জায়গা মানে জায়গা আছে। সেই জায়গার পরে আমাদের কি আছে? সেই জায়গার পরে একটা গ্রিন একটা কি আছে? গ্রিন একটা বর্ডার আছে। হ্যাঁ? অ্যান্ড এই বর্ডারের পরে আমাদের কি? বর্ডারের পরে কি ইমেজ শেষ? নাকি এই যে জাস্ট লেখার পরে হচ্ছে যে আমাদের বর্ডার শুরু হইছে। তাই না? এই জিনিসটা আপনাদের একটু বুঝতে হবে। সো দেখেন, আমি এখানে লিখছি ব্যাকগ্রাউন্ড কালার লাইট গ্রে। আমি চাইলে এখান থেকে কালারটা চেঞ্জ করে দিতে পারি। তাই তো? এরপর আমি উইডথ লিখছি ৩০০ পিক্সেল। উইডথ বলতে আমরা এই জিনিসটাকে বোঝাচ্ছি। এই যে লেখার এই কনটেন্টের উইডথকে বোঝাচ্ছি। আমি যদি কনটেন্টের উইডথ এখানে ৩০০ থেকে লেটস আমি 350 করে দেই, তাহলে আমাদের এখানে কেমন আসে দেখি চলেন। সো রান। এই যে দেখেন আমার এটা কিন্তু কনটেন্টের ইয়েটা কিন্তু বড় হয়ে গেল। আমি যদি এটাকে 350 থেকে 200 করে দিই, দেখেন কনটেন্ট কিন্তু মার্জ হয়ে যাচ্ছে। নট এই যে সাদা বক্সটা মার্জ হচ্ছে। কনটেন্টের কথা চিন্তা করেন। ওকে? সো এই যে আপনার এটা কিন্তু হয়ে গেল। সো কনটেন্টের যে জিনিসটা আপনার, আপনার যে বক্স মডেলে সবার ভিতরে থাকে হচ্ছে কনটেন্ট। অ্যান্ড আমরা যখন CSS এ কোড লিখি তখন আমরা উইথ দ্বারা অ্যাকচুয়ালি বুঝাই কনটেন্টের কি? কনটেন্টের উইথ অ্যান্ড কনটেন্টের হাইট। ওকে? কনটেন্টের উইথ অ্যান্ড কনটেন্টের হাইট। এখানে কেন হাইট দেওয়া হয়নি? কারণ এখানে যদি আমরা হাইট দেই তাহলে এখানে আমাদের কি? এখানে উইথ যদি কমায় দিচ্ছি তাহলে হাইট দিলে কি হয়ে যাবে? হাইট দিলে হয়তোবা আমাদের লেখাগুলো মিসিং হয়ে যাইতে পারে। সো আমরা এখানে হাইটকে ফ্লেক্সিবল রাখছি। আমরা চাইলে এখান থেকে হাইট কি করতে পারি? আমরা এখানে আ এড করতে পারি। ওকে? আচ্ছা। সো আমরা হাইট অ্যান্ড উইডথ দিলাম। এখন হাইট অ্যান্ড উইডথ এর পরে দেখেন এটার পরে একটু দূরে আমাদেরকে এই যে একটু দূর পর্যন্ত আমাদের এরিয়া আছে না? একটু দূর পর্যন্ত আমাদের এরিয়া আছে। আমি চাচ্ছি যে এই এরিয়াটা এই লেখার অনেক কাছে চলে আসুক। ওকে? সো এই যে মাঝখানে এতটুকু ফাঁকা জায়গা এটাকে আমরা বলি হচ্ছে প্যাডিং। সো আমি যেখানে প্যাডিং এর মান 50 থেকে যদি আমি এখানে 20 করে দিই তাহলে আমি এবার যদি রান দেই দেখেন আমার কিন্তু এই আশেপাশে যে মানে এই আমাদের যে প্যাডিং কিন্তু বা ফাঁকা স্পেসটা কিন্তু কমে গেছে। ওকে? সো এটা হচ্ছে আমাদের প্যাডিং। এবং এই প্যাডিংটা অ্যাকচুয়ালি কিভাবে কাজ করলো? প্যাডিংটা কাজ করলো হচ্ছে আমাদের এই যে কনটেন্টের যে উইডথ বা যেটাই বলি না কেন, এটার যে লেংথ অ্যান্ড উইডথ আছে, হাইট অ্যান্ড উইডথ আছে, সেই হাইট অ্যান্ড উইডথ এর সাথে কিন্তু আমাদের 20 পিক্সেল করে এড হইছে চারদিকে। ওকে? আপনি চাইলে এটাকে 200 যদি করে দেন তাহলে আপনার এটা দেখতে এরকম হবে। ওকে? আচ্ছা। এরপরে যদি আমরা মার্জিনের কথা চিন্তা করি, মার্জিন আবার কার সাথে এড হচ্ছে? আপনাকে যেই একটু আগে প্যাডিং করতে দেয়া হইছে, প্যাডিং এর যে হচ্ছে যে প্যাডিং এর সাথে আবার 20 পিক্সেল কি হচ্ছে? এড হচ্ছে। মার্জিনের মান কত? 20 পিক্সেল। সো এই যে এখানে মার্জিনের মান 20 পিক্সেল। সো এখানে মার্জিন 20 পিক্সেলের জায়গায় আপনি লেটস সে দিলেন হচ্ছে 50 পিক্সেল। তাহলে দেখেন আপনার সবুজ যে বর্ডারটা আছে এটা কিন্তু আরো বড় হয়ে যাবে। ওকে? সো আমরা এটাকে একটু কমে দেই। লাইক আমরা এটাকে 20 পিক্সেল করে দিই। সো এই যে দেখেন সবুজ বর্ডার বেড়ে গেছে। আপনি যদি আরো বড় করতে চান, আপনি এখানে 100 করে দেন। এবার আপনি রান করে দেখেন। আহা!
আচ্ছা ১,০০০ পিক্সেল হয়ে গেছে, সরি। সো দ্যাটস not it। সো এটা হচ্ছে সরি, আমি একটা জিনিস ভুল বললাম। সেটা হচ্ছে আমাদের এখানকার বর্ডারটা হচ্ছে এখানে ফিক্স করা আছে। বর্ডার ১৫ পিক্সেল। প্যাডিং এর পরে আমি মনে করছি বর্ডার আছে। বর্ডারই বলে যাচ্ছিলাম, বাট মার্জিনের ভ্যালু চেঞ্জ করছি। সো বর্ডারটা মূলত হচ্ছে এটা। আপনি বর্ডারকে চেঞ্জ করতে চাইলে আপনার এখানকার ভ্যালু চেঞ্জ করতে হবে। লেটস সে ১৫০। তাহলে আপনার এই যে বর্ডারটা বেড়ে গেল। অ্যান্ড সবার শেষে যেটা থাকে সেটা হচ্ছে মার্জিন। মার্জিনটা কি? আপনি হয়তোবা খেয়াল করছেন যে আমাদের এটার মান কত ছিল? এটার মান ছিল 20 পিক্সেল সম্ভবত। আমি এবার রান করি, দেখেন তো এই লেখা থেকে আমাদের নিচের এই অংশটার দূরত্ব কতটুকু? আপনি কিন্তু বুঝতে পারতেছেন। মানে আপাতত মনে হচ্ছে এই জায়গাটা ফাঁকা আছে। বাট এই জায়গাতে এই বর্ডার আমাদের সবুজ রেখা যেখানে শেষ হইছে, এখান থেকে কিন্তু 20 পিক্সেল পর্যন্ত আমাদের এই ইমেজের পোরশন বা আমাদের এই কনটেন্টের পোরশন, যেটাকে আমরা বলতেছি এখানে মার্জিন। আপনি যদি এখানে ২০০ থেকে ২০ থেকে এটাকে ২০০ করে দেন, তাহলে আপনি দেখবেন যে লেখা থেকে অনেক নিচে চলে গেছে। কারণ কি? কারণ আপনার গ্রিন লাইন থেকে ২০০ পিক্সেল পর্যন্ত এরিয়া তার মার্জিন। আমি এটাকে রান করে দেখেন, অনেক নিচে চলে গেছে। হ্যাঁ, অনেক নিচে চলে গেছে। কেন? কারণ এই গ্রিন লাইন থেকে ২০০ পিক্সেল পরে, মানে এই লাইন থেকে ২০০ পিক্সেল পর্যন্ত হচ্ছে এই ইমেজের কি? এই ইমেজের থাকার কথা। ঠিক আছে? সো এই হচ্ছে আমাদের এখানকার বক্স মডেল। সো কনটেন্ট আছে, কনটেন্টের পরে প্যাডিং, তারপরে বর্ডার, তারপর হচ্ছে আমাদের এটাকে আমরা বলছি আউটলাইন, এটা হচ্ছে বর্ডার, তারপর হচ্ছে আমাদের মার্জিন। ওকে? আশা করি আমি জিনিসটা বুঝতে পারছি। ওকে। সো সরি ফর দ্য মিস্টেক যে এখানে হচ্ছে আমি প্যাডিং এর পরে মার্জিনটা ধরছিলাম। কারণ আপনি যদি স্ট্রাকচারে দেখেন প্যাডিং এর পরে বর্ডার, বাট কোডিং এ বর্ডারটা একটু উপরে ছিল। এটা আমি মিসম্যাচ করে ফেলছি। সো আমি যেটা করছি প্যাডিং এর পরে বর্ডার চিন্তা করছি, বাট মার্জিনের ভ্যালু আমি চেঞ্জ করতেছিলাম। ওকে? আচ্ছা গেল। এরপর যদি আমরা সামনে যাই, আমাদের ক্লায়েন্ট সার্ভার আর্কিটেকচার এটা সম্পর্কে আমি এটা বলব না এখানে। এই ২ টা স্লাইড আপনাদের একটা আলাদা ভিডিওতে আমি এক্সপ্লেইন করে দিচ্ছি। ওকে। এরপর আসি আমরা রেসপন্সিভ ওয়েব ডিজাইন। এখন রেসপন্সিভ ওয়েব ডিজাইন বলতে আমরা যেটা বোঝাই যে এই যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটটা ফোনে দেখলে কেমন লাগবে? এখন এই ওয়েবসাইটটা আমার ডেস্কটপে দেখলে ভালো লাগতেছে, বাট ফোনে দেখতে গেলে দেখা যাচ্ছে যে আমার প্রপারলি ফাংশন করতেছে না। অনেক কিছু মিসিং বা আমাদের জুম করা লাগতেছে, জুম আউট করা লাগতেছে। এই জিনিসটা হ্যান্ডেল করাটাই হচ্ছে রেসপন্সিভ ডিজাইন। লাইক আমি যদি এখানে এটাকে এখন দেখি, এটা আমাদের ডাইমেনশন হিসেবে আছে হচ্ছে Samsung Galaxy S20 Ultra। সো আমাদের S20 Ultra তে দেখতে এরকম লাগবে। হ্যাঁ? এরকম লাগবে। সো আমাদের এটা রেসপন্সিভ ওয়েবসাইট। আমি যদি এখান থেকে চেঞ্জ করে লেটস সে আমি এখানে দিলাম হচ্ছে লেটস সে একটা ইয়ার লেটস সে আমরা এখানে আইপ্যাড দেই। আইপ্যাড দিলে আমাদের এটা আরেক রকম আমাদের কিন্তু ভিজুয়ালাইজেশন আসতেছে। এবং আমি যদি হচ্ছে কম্পিউটার ভিউ দেই তাহলে আবার এরকম আসতেছে। এই যে একেকটা ডিভাইসে একেক রকম পারফরম্যান্স, এটাকে আমরা বলছি মানে আ রিলিভেন্ট থাকা বা এফিশিয়েন্ট থাকা, এটাকে আমরা বলছি রেসপন্সিভ ওয়েব ডিজাইন। দ্য গোল ইজ এ ওয়েবসাইট দ্যাট ওয়ার্কস ওয়েল অন ডেস্কটপ, ট্যাবলেট অ্যান্ড ফোন। ব্রেক পয়েন্টস ট্রিগার লেআউট চেঞ্জেস অ্যাজ স্ক্রিন উইথ shrinks। লেআউট চেঞ্জ, আমাদের স্ক্রিন ওয়াইড যখন চেঞ্জ হবে তার সাথে লেআউটও চেঞ্জ হবে। এটাকে আমরা বলছি রেসপন্সিভ ওয়েব ডিজাইন। ওকে? আমাদের বর্তমান ওয়েব ডিজাইনস গুলা অবশ্যই কি হইতে হবে? রেসপন্সিভ হইতে হবে। আদারওয়াইজ মার্কেটে আ আ আমরা হয়তোবা খুব একটা ভালো পজিশনে যাইতে পারবো না ওয়েবসাইট গুলাকে নিয়ে। ওকে। এরপর আমাদের আসে ওয়েব হোস্টিং। এখন ওয়েব হোস্টিং এর বিষয়টা কি? বিষয়টা হচ্ছে যে আপনার সর্বপ্রথম আমরা একটা পড়ছিলাম, তাই না? যে আমাদের একটা জিপ ফাইল ছিল। সেই জিপ ফাইলটা আমরা কি করব? একটা সার্ভারে রাখবো, তাই না? ওই যে এই সার্ভারে আমি রাখতেছি, ওই সার্ভারটাকে আমি বলছি হোস্টিং। ঠিক আছে? হোস্টিং সার্ভার। যে আমার জিপ ফাইলটাকে হোস্ট করতেছে। আমার জিপ ফাইলের ভিতরে আমার ওয়েবসাইটের ডিটেইলস আছে যে আমার ওয়েবসাইটটাকে কি করতেছে? হোস্ট করতেছে। সো যে কেউ যখন হচ্ছে ওয়েবসাইট অ্যাক্সেস করতে চাবে, সেই সার্ভারে পাঠাবে, সার্ভার রিকোয়েস্ট করবে, সার্ভার তাকে শো করবে ইনফরমেশন। সো ওয়েব হোস্টিং কি? ওয়েব হোস্টিং ইজ আ সার্ভিস দ্যাট স্টোরস অ্যান্ড সার্ভস ওয়েবসাইট ফাইলস অন এ সার্ভার। ফাইলস গুলাকে কি করে? আমাদের স্টোর করে অ্যান্ড সার্ভ করে। কাদের সার্ভ করে? ক্লায়েন্টদের যখন তারা চায়। মেকিং এ সাইট অ্যাক্সেসিবল অন দ্য ইন্টারনেট। কেন? আপনার লোকাল কম্পিউটার থেকে আপনি ওয়েবসাইট রান করতে পারবেন না। এর বেশ কিছু লিমিটেশনস আছে। তার মধ্যে একটা হচ্ছে আপনার লোকাল কম্পিউটার আপনি হয়তো 24/7 অন রাখতে পারবেন না। ওকে? আচ্ছা, once hosted a website is associated with an IP address assigned by the hosting server। সো যখন একটা ওয়েবসাইট হোস্ট করা হচ্ছে, সেই ওয়েবসাইটের একটা কি থাকবে? একটা আইপি অ্যাড্রেস অ্যাসাইন করে দিবে এই ওয়েব সার্ভার যে আছে সে। এই ওয়েব সার্ভিস যে প্রোভাইডার, সে হচ্ছে আপনার ওয়েবসাইটের এগেইনস্টে একটা আইপি অ্যাড্রেস কি করে দিবে? অ্যাসাইন করে দিবে। পরবর্তীতে ওই আইপি অ্যাড্রেসটা যখন হচ্ছে আপনি এখানে লিখবেন, তখন যে কেউ ওই ওয়েবসাইটটাকে অ্যাক্সেস করতে পারবে। ওকে? আচ্ছা, এখন এই যে প্রত্যেকবার আইপি অ্যাড্রেসগুলো দেখতে কেমন হয়? 172.168.0.11। ওকে? এরকম হচ্ছে দেখতে একটা আইপি অ্যাড্রেস হয়। সো এখন যদি আপনাকে লুপ অ্যান্ড লজিক না বলে আমি বললাম যে এটা হচ্ছে আমার ওয়েবসাইট, হ্যাঁ? আপনি এখানে যান। আপনি অবশ্যই আ খুব একটা মানে ভালো ফিল করবেন না, তাই তো? সো ওয়েব হোস্টিং সার্ভার যেটা করতেছে সেটা হচ্ছে আমি যখন এখানে ফাইল আপলোড করতেছি, তখন আমাকে কি করতেছে? আমাকে একটা আইপি অ্যাড্রেস অ্যাসাইন করে দিচ্ছে ওই জিপ ফাইল বা ওই হোস্টিং এর জন্যে। যে যখনই হচ্ছে আমরা ওই আইপি অ্যাড্রেসটাকে টাইপ করে এন্টার দিচ্ছি, তখনই আমাদের কি ওই রিলেটেড ইনফরমেশনস গুলা শো করতেছে বা ওয়েবসাইটটা শো করতেছে। এইখানে আমাদের আসলে হচ্ছে ডোমেইন। হ্যাঁ? ডোমেইন হচ্ছে আপনি যেন লুপ অ্যান্ড লজিক এইটা লিখলে যেন loopandlogic.com লিখলে যেন আপনাকে এই লুপ অ্যান্ড লজিক থেকে অটোমেটিক ট্রান্সলেট করে এই অ্যাড্রেসে নিয়ে যায়, এটাকে আমরা বলছি। সো এই লুপ অ্যান্ড লজিককে আমরা বলতেছি তখন ডোমেইন। ডোমেইন নেমস লাইক www.google.com ম্যাপ হিউম্যান রিডেবল অ্যাড্রেস টু দ্য সার্ভার আইপি অ্যাড্রেস। এটা হচ্ছে আমাদের হিউম্যান রিডেবল অ্যাড্রেস অ্যান্ড এটা সার্ভার আইপি অ্যাড্রেস। সো হোস্টিং কি করতেছে? হোস্টিং এই ডোমেইনটাকে যে সে হচ্ছে এই ওয়েবের যে হচ্ছে সার্ভারের যে আইপি অ্যাড্রেস আছে সেটার সাথে ম্যাপিং করতেছে। সো যখন আমি loopandlogic.com লিখতেছি, তখন অ্যাকচুয়ালি সেটা যে হিট করতেছে এইটাতে, অ্যান্ড এইটা আমাদের এটার লোকেশন এটার লোকেশন হচ্ছে এই সার্ভারের এইখানে। সো খুবই সিম্পল। ওকে? আচ্ছা, আমাদের হোস্টিং সার্ভিসের আবার বিভিন্ন টাইপ
টাইপ আছে, হ্যাঁ? এই টাইপগুলো সম্পর্কে আমাদের জানতে হবে। সো আপনি যদি একটু কিউরিয়াস হন, আপনি বেশ কিছু হচ্ছে ওয়েবসাইট আছে যেমন Namecheap আছে, আ এরা হচ্ছে হোস্টিং অ্যান্ড ডোমেইন সার্ভিস হচ্ছে প্রোভাইড করে। এরপর হচ্ছে আপনাদের হোস্টিঙ্গার আছে, হ্যাঁ? আপনার হোস্টিঙ্গার দেখতে পারেন। এরকম বিভিন্ন ধরনের হোস্টিং কোম্পানি আছে যারা হচ্ছে এই পেইড হোস্টিং গুলা বিক্রি করে। অ্যান্ড এই ক্ষেত্রে আপনি যদি হোস্টিং এ যান বিভিন্ন টাইপের হোস্টিং আপনারা দেখতে পাবেন। ডোমেইন, হ্যাঁ? এই যে ডোমেইন যে আপনি কোন ধরনের ডোমেইন চাচ্ছেন, সেই ডোমেইন এভেইলেবল আছে কিনা, অলরেডি কেউ এটাকে অন করতেছে কিনা, এগুলো আপনি এখান থেকে দেখতে পাবেন। হোস্টিং এ যদি যান, হোস্টিং এগুলা শেয়ার্ড হোস্টিং আছে, হোস্টিং ফর ওয়ার্ডপ্রেস, রিসেলার হোস্টিং, VPS হোস্টিং, ডেডিকেটেড সার্ভার্স, মাইগ্রেট টু নেমচিপ। তো সবগুলো সম্পর্কে আমাদের একটু হালকা আইডিয়া থাকা দরকার। আদারওয়াইজ এজ এ সিএসসি স্টুডেন্ট হয়তো আপনাকে কখনো কিছু জিজ্ঞেস করলে আপনাকে বলতে হবে যে আমি তো পারি না। এত বেসিক জিনিস আমি পারি না। সো চলেন এটা একটু আমরা দেখার চেষ্টা করি। তো সবার প্রথম হচ্ছে শেয়ার্ড হোস্টিং। আপনার ওয়েবসাইটের ধরনের উপর ডিপেন্ড করবে যে আপনি কোন ধরনের হোস্টিং কিনবেন বা পারচেজ করবেন। বা আপনি আসলেই কি হোস্টিং থার্ড পার্টি কারো কাছ থেকে কিনবেন নাকি হোস্টিং বা সার্ভার নিজে বানাবেন। নিজের একটা আ ডেডিকেটেড সার্ভার থাকবে যেটা আপনি নিজে বানাবেন। ওরা সবকিছু ম্যাটার করে। আপনার ধরে নেন একটা সেরকম একটা বিশাল কোম্পানি আছে। আপনি ধরে নেন অনলাইনে পড়াতে ভালোবাসেন তাহলে হিউজ পরিমাণে কি আপনার রেকর্ডিং আছে। সেই রেকর্ডিং গুলা আপনি হচ্ছে কি করতে চাচ্ছেন? আপনার ওয়েবসাইটের থ্রুতে স্টুডেন্টসদের কাছে পৌঁছাইতে চাচ্ছেন। সো ইন দিস কেস আপনাকে কি করতে হবে? আপনাকে হোস্টিং কিনতে হবে। কারণ আপনার একেকটা ভিডিও হচ্ছে 2 জিবি করে যদি হয়, আপনার ১০০ টা ভিডিও করলে তো ২০০ জিবি। অ্যান্ড ২০০ জিবি হোস্টিং এর দাম যদি আমরা দেখি এখান থেকে চলেন। শেয়ার্ড হোস্টিং এর কথা যদি চিন্তা করি, শেয়ার্ড হোস্টিং এর ২০ জিবি SSD এটা। আমরা যদি পুরা ইয়েটা দেখি, আচ্ছা কম্পেয়ার অল প্ল্যানস আচ্ছা নেমচিপ এ না আমরা হোস্টিং এ দেখি। চলেন আমরা হচ্ছে প্রোডাক্টস এ যাই, হোস্টিং এ যাই, আ ওয়েব হোস্টিং এ যাই। অ্যান্ড চলেন এই যে ৫০ জিবি এসএসডি স্টোরেজ আপনি যদি ৩.৯৯ পার মান্থ দেন, হ্যাঁ? অ্যান্ড এই ক্ষেত্রে কিন্তু আরেকটা টুইস্ট আছে যে ৩.৯৯ পার মান্থ এটা কিন্তু হচ্ছে আপনাকে ১ম বছরের জন্য। পরে কিন্তু আবার এই চার্জটা আপনাকে বেয়ার করতে হবে পরের বছর থেকে হয়তোবা। ওকে? সো আপনি যদি হচ্ছে ১০০ টা ভিডিও হয়, আপনি যদি একটা বিশাল প্ল্যাটফর্ম চালান, মোটামুটি লেভেলের যদি একটা প্ল্যাটফর্ম চালান, ১০০ টা ভিডিও হইলে আপনার ২০০ জিবি। তাহলে আপনার ৫০ জিবি তো আপনার এখানেই শেষ হয়ে যাচ্ছে। আরো অ্যাডিশনাল রিসোর্সেস আছে। সো তখন হয়তোবা আপনার জন্য এইটা সাস্টেইনেবল হইলেও হইতে পারে। বাট আপনি যখন 1 টেরাবাইটের কথা চিন্তা করবেন বা 2 টেরাবাইট ডেটার কথা চিন্তা করবেন, তখন ওই হিউজ পরিমাণের ডেটা আপনি কিন্তু এরকম কোনো আপনার ক্লাউড যেসব হচ্ছে হোস্টিং সার্ভিস প্রোভাইডার আছে তাদের কাছ থেকে নিলে আপনার হয়তোবা কস্টিং অনেক বেশি হয়ে যাবে। হ্যাঁ? সো ইন দিস কেস তখন হয়তোবা আপনার পার্সোনাল সার্ভারের দিকে বা ডেডিকেটেড পার্সোনাল সার্ভারের দিকে আপনাকে মনোযোগ দেওয়া উচিত হবে। ওকে? সো শেয়ার হোস্টিং দ্বারা আমরা কি বুঝতেছি? শেয়ার হোস্টিং দ্বারা আমরা বুঝাচ্ছি যে আমার ধরে নিচ্ছি বিশাল একটা কি আছে? বিশাল একটা সার্ভার আছে। হ্যাঁ? সার্ভারগুলা যদি আমরা দেখি হোস্টিং সার্ভার্স সো আপনি যদি এখান থেকে দেখেন হোস্টিং সার্ভার্স গুলো যেগুলো হচ্ছে একটু কি আমাদের হোস্টিং এর বিভিন্ন হোস্টিং কোম্পানি নেমচিপ, ওয়েব হোস্টে তারপর হোস্টিং এর এগুলো যারা দেখতেছেন, এগুলো কি? এগুলো হচ্ছে একটা সার্ভারের র‍্যাক এগুলোর ভিতরে কি আছে? স্টোরেজ আছে, RAM আছে, তাই না? সো এইরকম একেকটা সার্ভারের ভিতরে হিউজ পরিমাণে ডেটা রাখার জায়গা আছে। সো একটা সার্ভারের আন্ডারে ধরে নিচ্ছি আমি লেটস সে 10 টেরাবাইট ডেটা রাখতে পারবো। এখন 10 টেরাবাইট জিনিসটা আমার একার পক্ষে ভাড়া নেওয়া সম্ভব না। সো দ্যাট আমরা কি করলো বা হোস্টিং কোম্পানি যারা তারা কি করলো যে এই এখন থেকে শুরু করে ৫০ টা যারা হচ্ছে ১ম ৫০ জন যারা আসবে তাদেরকে আমি হচ্ছে এই সার্ভারটা দিব। যে এই সার্ভারের 10 টেরাবাইট ডেটা এই ৫০ জন ভাগাভাগি করে ইউজ করবে। ইট মিনস ৫০ ভাগ 10 টেরাবাইট। 10 টেরাবাইট না দিয়ে আমরা লেটস সে 5 টেরাবাইট দেই। ঠিক আছে? ৫ টেরাবাইট যদি দেই তাহলে একেকজন ৫০ জিবি করে হচ্ছে কি করছে ৫০ জিবি করে ডেটা অ্যাক্সেস করতে পারতেছে সম্ভবত। ৫০ জিবি বা ১০০ জিবি করে। ১০০ জিবি করে সম্ভবত। ১০০ জিবি করে সে হচ্ছে ধরে নিচ্ছি ক্লায়েন্ট 1 সে হচ্ছে কিনছে এখানে ১০০ জিবি পাবে। ক্লায়েন্ট 2 ১০০ জিবি, ক্লায়েন্ট 3 সো এই যে সার্ভার এই সার্ভারে কিন্তু অ্যাকচুয়ালি ৫০ টা ডিফারেন্ট ওয়েবসাইট কি করা যাবে এখানে হোস্ট করা যাবে। কারণ একটা ওয়েবসাইটই পুরা সার্ভারকে হোস্ট করতে গেলে পুরা 10 টেরাবাইট নিতে হবে যেটা আমার পক্ষে সম্ভব না। সো এটাকে আমরা বলছি শেয়ার্ড হোস্টিং। মেনি ওয়েবসাইট অন ওয়ান সার্ভার, চিপ বাট স্লোয়ার। এক্ষেত্রে এটা কি স্লোয়ার আন্ডার হেভি ট্রাফিক। যদি এখানে কোনো একটা ওয়েবসাইটের হেভি ট্রাফিক থাকে তাহলে হয়তোবা অন্যান্যগুলার পারফরম্যান্স কিছুটা ল্যাগ করতে পারে। ওকে? সো আপনি যদি এখানে যান তাহলে আপনি এখান থেকে দেখতে পাবেন যে প্রোডাক্টস এ গেলাম হোস্টিং, ওয়েব হোস্টিং, ফাস্ট, রিলায়েবল, শেয়ার্ড হোস্টিং। এখানে বলে দিছে শেয়ার্ড হোস্টিং ইট মিনস অন্যান্য যারা আছে অন্যান্য ওয়েবসাইটের সাথে আপনার হোস্টিংটা কি করতে হবে শেয়ার করতে হবে। সেকেন্ড টা হচ্ছে ভিপিএস। ভিপিএস কি বলতেছে চলেন দেখি। ভিপিএস টা হচ্ছে এটা ভিপিএস হোস্টিং। ভিপিএস এর ক্ষেত্রে ভার্চুয়াল প্রাইভেট সার্ভার্স। ওকে? এইখানে কিন্তু হচ্ছে আমাদের একটা ফিজিক্যাল সার্ভার ছিল। ফিজিক্যাল সার্ভারকে আমরা ভাগ করে দিয়েছিলাম। আর ভিপিএস হচ্ছে একটা বড় সার্ভার আছে। সেই বড় সার্ভারকে আমরা ভার্চুয়ালি কয়েকটা ছোট সার্ভারে ভাগ করছি এবং প্রত্যেকটা সার্ভারকে একজনের কাছে দিয়ে দিছি। প্রত্যেকটা সার্ভারে একটা করে ডেডিকেটেড সিপিইউ বা RAM আছে সেটাকে আমরা দিয়ে দিছি। আচ্ছা শেয়ার্ড হোস্টিং এর ক্ষেত্রে একটা সমস্যা হচ্ছে শেয়ার্ড হোস্টিং এর ক্ষেত্রে এই সার্ভারটা হ্যাক হয়ে গেলে এই সার্ভারে কানেক্টেড সকল ওয়েবসাইট হ্যাক হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। সো এক্ষেত্রে এটার সিকিউরিটি একটু রিস্কি। আমাদের ভিপিএস এর ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে এটা শেয়ার্ড এর থেকে মোর সিকিউর কারণ আমাদের এইখানে একটা সার্ভারে ধরে নিচ্ছি এটা সার্ভার ভিপিএস এর জন্যে। এই সার্ভারটাতে আমাদের যে কম্পিউটেশনাল রিসোর্স আছে সেই রিসোর্স গুলোকে কয়েকটা ভার্চুয়ালি ভাগ করা হলো, ভার্চুয়ালি ডিভাইড করা হলো। এরকম ভার্চুয়ালি ডিভাইড করা যায়। আপনার পিসিতে ধরে নেন ৫০০ জিবির হচ্ছে এসএসডি আছে। আপনি চাইলে ভার্চুয়ালি এগুলাকে ভেঙে সি ড্রাইভ বানাইতে পারবেন, ই ড্রাইভ বানাইতে পারবেন, ডি ড্রাইভ বানাইতে পারবেন। তাই তো? সো এইটাই হচ্ছে আমাদের এখানে। ইটস অন প্রাইভেট স্পেস অন এ শেয়ার্ড সার্ভার। শেয়ার্ড সার্ভারই বাট প্রাইভেট স্পেস থাকে। ভার্চুয়ালি তারা এটাকে তৈরি করে নেয়। হ্যাঁ? অ্যান্ড আমাদের প্রত্যেকটা অংশের জন্য হয়তোবা আমাদের আলাদা ডেডিকেটেড কি দেয়া থাকে? ডেডিকেটেড আমাদের আ এটাকে কি বলে? ডেডিকেটেড সিপিইউ-টিপিইউ দেয়া থাকে।
ওকে? আচ্ছা। এখন শেয়ার্ড অ্যান্ড ভিপিএস এর মধ্যে বেশ কিছু জিনিস আছে কনফ্লিক্টিং। সেটা হচ্ছে যে শেয়ার্ড এ হয়তোবা আমরা একটু আগে বেশ কিছু স্ট্যাক সম্পর্কে বললাম না? মার্ন এর ভিতরে ছিল MongoDB, React এগুলো হাবিজাবি। সো শেয়ার্ড হোস্টিং এর অনেকগুলাতে হয়তোবা দেখতে পাবেন যে এইগুলা সফটওয়্যার বা Node.js, মার্ন সাপোর্ট এইগুলা আপনি নাও পাইতে পারেন যেটা ভিপিএস হোস্টিং আপনাকে প্রোভাইড করবে। ভিপিএস হোস্টিং এ আপনি চাইলে যেকোনো মোটামুটি সব ধরনের আ সফটওয়্যার আপনি এখানে ইনস্টল করতে পারবেন। বাট আপনি শেয়ার্ড হোস্টিং এ আপনার এটা লিমিটেড। কারণ শেয়ার হোস্টিং সবাই মিলে শেয়ার করতেছে। ওকে? আচ্ছা। এরপর পারফরম্যান্স এর ক্ষেত্রে অবশ্যই ভিপিএস যেটা আছে এটা অবশ্যই বেটার পারফর্ম করবে। স্কেলেবিলিটির দিক থেকে ভিপিএস বেটার। ওকে? সো এই হচ্ছে আমাদের মোটামুটি একটা আলোচনা শেয়ার্ড অ্যান্ড ভিপিএস এর মধ্যে। এরপরে আসা হচ্ছে ডেডিকেটেড। ডেডিকেটেড বলতে এ সিঙ্গল সার্ভার ফর ওয়ান ওয়েবসাইট যে একটা সার্ভারে এতক্ষণ সার্ভার ছিল এটা শেয়ার্ড তারপর ভিপিএস আর একটা সার্ভার থাকবে এই একটা সার্ভার একটা ওয়েবসাইটকেই হোস্ট করবে। সো এটা হচ্ছে ডেডিকেটেড। এন্ড ডেডিকেটেড এর ক্ষেত্রে প্রাইসিং কিন্তু আরো বেড়ে যাবে। হ্যাঁ? লাইক ভিপিএস এর ক্ষেত্রে আপনি যদি দেখেন ওই ক্ষেত্রে আপনি দেখছেন পার মান্থে শেয়ার্ড এর ক্ষেত্রে পার মান্থে ছিল ৩ দশমিক সামথিং ডলার। আর ভিপিএস এর ক্ষেত্রে সেটা হয়ে গেছে কত? 8.99 পার মান্থ অর্থাৎ $9 পার মান্থ ভিপিএস এর ক্ষেত্রে হয়ে যাচ্ছে। আর আপনি যখন ডেডিকেটেড এ যাবেন। এখানে কি ডেডিকেটেড আছে? থাকার কথা। ভিপিএস, এআই ম্যানেজড ভিপিএস, ম্যানেজড হোস্টিং, ক্লাউড হোস্টিং। আ ওকে। আমি যদি এখান থেকে যাই, লেটস সে হোস্টিং, ডেডিকেটেড সার্ভারস এ গেলাম। ডেডিকেটেড সার্ভারস এর ক্ষেত্রে কিন্তু তখন প্রাইস কিন্তু আরো বেড়ে যাচ্ছে। ঠিক আছে? প্রাইস কিন্তু তখন আরো বেড়ে যাচ্ছে। এই যে প্রাইস কিন্তু আমার আরো বেড়ে গেছে। একটা সার্ভার আপনাকে পুরা নিচ্ছেন জাস্ট একটা ওয়েবসাইট হোস্ট করার জন্য। অ্যান্ড হ্যাঁ, এগুলো সবকিছু ম্যাটার করে আপনার কোন ধরনের অর্গানাইজেশন আছে বা আপনার ক্লায়েন্ট কোন ধরনের অর্গানাইজেশনের জন্য ওয়েবসাইট বানাচ্ছে সেটার উপরে। এরপর হচ্ছে আমাদের ক্লাউড। ক্লাউড কি বলছে? রানস অ্যাক্রস মেনি কানেক্টেড সার্ভারস, ফ্লেক্সিবল অ্যান্ড স্কেলেবল। আচ্ছা, এটার কাহিনীটা কি? হোস্টিং আমরা যদি নেমচিপে যাই, নেমচিপ থেকে আমরা হচ্ছে আমরা ক্লাউড লিখলাম ক্লাউড হোস্টিং। সরি। ক্লাউড হোস্টিং এর ক্ষেত্রে দেখেন, আমাদের এখানে কি বলছে? ক্লাউড হোস্টিং মোর স্পিড, ফ্রি ডোমেইন অ্যান্ড ওয়েবসাইট মাইগ্রেশন, গেট মোর রিসোর্স অ্যাজ নিডেড, ডেডিকেটেড আইপি ফর ইমপ্রুভড সিকিউরিটি এগুলো হাবিজাবি বলছে। আচ্ছা, ক্লাউড ফ্লেয়ার সম্পর্কে তো আমরা মোটামুটি অনেকেই জানি। কারণ কিছুদিন আগে হয়তোবা মাস ২-৩ এক আগে বর্তমানে ২০২৬ এর আগস্ট থেকে আমি বলছি। আমাদের হচ্ছে বেশ কিছু ওয়েবসাইট মানে বেশ কিছু না, মোর দ্যান সম্ভবত 50% ওয়েবসাইট অন ইন্টারনেট কি হয়ে গেছিল? অফ হয়ে গেছিল। কারণ ক্লাউড ফ্লেয়ার এর একটা ইম্পোর্টেন্ট আপডেট চলতেছিল বা কোনো একটা সিকিউরিটি ইস্যু হয়েছিল যার কারণে ক্লাউড ফ্লেয়ার স্টপস ছিল। সো দ্যাট আমরা প্রচুর পরিমাণে ওয়েবসাইট অ্যাক্সেস করতে পারি না। আপনাদের হয়তোবা কাহিনীটা মনে আছে। সো runs across many connected servers. It means যে আমি বললাম যে আমি এখানে আরো জিওগ্রাফি কিন্তু এখানে ম্যাটার করে। আপনি যখন নেমচিপ বা হোস্টিঙ্গার থেকে যখন কোনো একটা প্ল্যান পারচেজ করতে যাবেন, পারচেজ করার সময় তারা আপনাকে জিজ্ঞেস করবে যে আপনাকে লেটস সে আমি যদি এখানে যাই হোস্টিঙ্গার সার্ভারস জিও লোকেশন আমি আপনাকে দেখাই। যে দেখেন এই যে, পুরা পৃথিবীতে হোস্টিংয়ার কোম্পানি কিন্তু পুরা পৃথিবীতে তাদের বিভিন্ন সার্ভার রেখে দিছে। বাট আপনি ধরেন বাংলাদেশে আছেন। ঠিক আছে? এখন আপনি বাংলাদেশে থাইকা অপারেশন যখন আপনি পারফর্ম করবেন, তখন আপনাকে বুঝতে হবে আপনার মার্কেট কোথায় আছে। আপনার মার্কেট যদি ইউএসএ বেসড হয়, তাহলে অবশ্যই আপনি যদি মার্কেট শুধুমাত্র ইউএসএ বেসড হয়, তাহলে আপনার উচিত হবে পুরা সার্ভারটা ইউএসএ থেকে হায়ার করা। মানে আপনি নেমচিপের কাছ থেকে নিচ্ছেন, নেমচিপ আপনাকে বলতেছেন যে পুরা পৃথিবীতে তো আমাদের বিভিন্ন সার্ভার আছে। তাহলে আপনি কই থেকে নিবেন? তখন আপনার চিন্তা কি হওয়া উচিত? আপনার চিন্তা হওয়া উচিত যে আপনার টার্গেট অডিয়েন্স কোথাকার? আপনার টার্গেট অডিয়েন্স যদি হয় আপনার টার্গেট অডিয়েন্স যদি হয় ইউএস এর, তাহলে আপনাকে অবশ্যই কি করতে হবে? ইউএস এর আশেপাশে থেকে সার্ভার নিতে হবে। তাহলে এইখান থেকে ইউএসএ থেকে ক্লায়েন্ট রিকোয়েস্ট করবে। সেই রিকোয়েস্টটা ওই সার্ভার নিকটস্থ সার্ভার কারণ ওই সার্ভারে যাবে, ওই সার্ভার থেকে আবার কি আপনার ক্লায়েন্টের কাছে ব্যাক করবে। বাট আপনি বাংলাদেশে বইসা আপনার ক্লায়েন্ট হচ্ছে ইউএস এর, আপনি কি করলেন? বাংলাদেশের আশেপাশে থেকে একটা সার্ভার কিনলেন, সার্ভারের জায়গা কিনলেন। তাহলে ইউএসএ থেকে যে বান্দা রিকোয়েস্ট করতেছে তাকে পুরা ডিসট্যান্সটা কভার করে রিকোয়েস্ট আসবে। তারপর এখান থেকে আবার ব্যাক যাবে। সো এই ক্ষেত্রে আমাদের কিন্তু একটা কাহিনী হয়ে যাচ্ছে, তাই না? একটু ডিলে হচ্ছে। সো এখানে কনটেন্ট ডেলিভারির একটা কাহিনী আছে। সিডিএন যেটাকে আমরা বলি। এখানে আমাদের এটা একটা ইস্যু হচ্ছে। বাট আমি যদি বাংলাদেশে বইসা বাংলাদেশের কাস্টমারের জন্য যদি একটা ওয়েবসাইট ডিজাইন করি, তাহলে আমি সার্ভার অবশ্যই নিব বাংলাদেশের আশেপাশে যারা আছে অথবা বাংলাদেশে যে সার্ভার্স গুলো এভেইলেবল আছে তাদের কাছ থেকে। ঠিক আছে? সো এই হচ্ছে আমাদের এখানকার কাহিনী। সো আমরা যেটা বলতেছি যে এরকম না হয়ে যদি আমার হয় যে পুরা পৃথিবীতে আমার ক্লায়েন্ট থাকে তখন আমি কি করব? তখন আমরা যাবো হচ্ছে সিডিএন এর কাছে। ওকে? সো সিডিএন স্ট্যান্ড ফর কনটেন্ট ডেলিভারি নেটওয়ার্ক। ওকে? সিডিএন ফুল ফর্ম content uh, content delivery network is a geographically distributed groups of servers that speeds up delivery of web content by catching it closer to users। ঠিক আছে? যে আমরা বললাম যে, "না ভাই, আমি সিডিএন ইউজ করতে চাই।" তখন আমাকে আমাকে আপনি যদি এখানে যান, আপনার এখানে বলবে দেখেন, আমি যদি এখানে আপনাকে একটা ইয়েতে নিয়ে যাই, প্রোডাক্টস এ নিয়ে গেলাম, ওয়েব হোস্টিং এ নিয়ে গেলাম। আপনার এখানে একটা ইম্পোর্টেন্ট ফিচার থাকে যে সিডিএন আছে কি নাই। লাইক আপনি যদি হচ্ছে এই 2.99 বা $3 পার মান্থ এ যান, সেটাতে সিডিএন অ্যাবসেন্ট। আর 3.99 পার মান্থ এ যদি শেয়ার হোস্টিং এ যান, সেটাতে সিডিএন আছে। অ্যান্ড সিডিএন স্ট্যান্ড ফর দিস যে সিডিএন কি? সিডিএন বলে যে, "ভাই ঠিক আছে তুমি গোটা পৃথিবীতে ইয়া করো। তাহলে আমার কাছে পৃথিবীর যেখানে সার্ভার আছে, ধরে নিচ্ছি আমাদের এইখানে একটা সার্ভার, এটা হচ্ছে হোস্টিং এর কোথায় সার্ভার আছে সেগুলো। সো বাংলাদেশে আমি ইনিশিয়ালি ধরে নিচ্ছি সিঙ্গাপুরে আমি হচ্ছে কি করলাম? হোস্ট করলাম। সিঙ্গাপুরে এখানে হোস্ট করলাম। দেন হচ্ছে আমাদের ধরে নিচ্ছি আমাদের ইউএসএ থেকে কেউ হচ্ছে একজন কি করছে? এটাকে অ্যাক্সেস করতে চাইছে। সো এইখান থেকে কনটেন্টটা ১ম এ হয়তোবা তার কাছে যাইতে দেরি হবে। পরবর্তীতে সে এই ইউএস এর যে সার্ভার আছে, সেই সার্ভারের কাছেও কিন্তু একটা রেপ্লিকা চলে যাবে। ওকে? সো এটা হচ্ছে আমাদের সিডিএন এর একটা সিম্পলার এক্সাম্পল যে সিডিএন কনটেন্ট ডেলিভারি নেটওয়ার্ক যে আমাদের বিভিন্ন সার্ভারে আমাদের কি ডেটাগুলো থাকবে। এটাই বলছে। দেখেন এখানে CDN used. A CDN improves efficiency by introducing intermediary servers between the client and the website servers. These CDN servers manage some of the client server communication
অ্যান্ড এখানে যদি দেখেন, এ কনটেন্ট ডেলিভারি নেটওয়ার্ক ইজ এ জিওগ্রাফিক্যালি ডিস্ট্রিবিউটেড বিভিন্ন সার্ভার ডিস্ট্রিবিউটেড গ্রুপ অফ সার্ভার্স দ্যাট স্পিডস আপ দ্য ডেলিভারি অফ এ ওয়েব কনটেন্ট বাই ক্যাশিং ইট ক্লোজার টু ইউজার্স। ক্যাশিং, আচ্ছা ক্যাশিং আমরা না যাই, ক্যাশিং হচ্ছে ধরে নেন যে ওয়েবসাইট থেকে ওই সার্ভার থেকে আরেকটা সার্ভারে কিছু ডেটা চলে আসে, এটাকে আমরা বলছি ক্যাশিং। অথবা আপনারা হয়তোবা এরকম দেখছেন যে কোনো একটা ওয়েবসাইটে ১ম বার ঢুকতে অনেক সময় লাগে, বাট পরের বার যখন আপনি ঢুকতে যান অনেক ফাস্ট কি হয়ে যায়, ঢুকে যায়। সো এইটা হচ্ছে ক্যাশিং আরকি। হ্যাঁ? ওকে। ক্লাউডের ক্ষেত্রে যদি আমরা একটু আলোচনা করি যে ক্লাউড সার্ভার্স কি? ওকে। সো এখানে একটা ইম্পোর্টেন্ট একটা ইয়ে আছে যে ক্লাউড কম্পিউটিং বা সরি ক্লাউড সার্ভার আর শেয়ার্ড সার্ভারের মধ্যে, সেটা হচ্ছে যে ইন শেয়ার্ড সার্ভার বা শেয়ার্ড হোস্টিং এর ক্ষেত্রে আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা ধরি যে জিপ ফাইলটা আমরা তাকে দিয়ে দেই, অ্যান্ড ওই সার্ভারের ভিতরে অলরেডি প্রি ইনস্টলড অনেক কিছু থাকে। অপারেটিং সিস্টেম বা কিভাবে কি রেন্ডার হবে হাবিজাবি সবকিছু হচ্ছে ওইখানে থাকে। সো আমরা জিপ দিয়ে দিই। সো শেয়ার্ড হোস্টিং এর ক্ষেত্রে আমাদের যেটা বলে কোম্পানিগুলো লাইক যে আপনি হচ্ছে আপনার ফাইলসগুলো আমাকে দেন বা আপনার জিপ ফাইলে আমার এখানে আপলোড করেন, আমি বাকি কিছু হ্যান্ডেল করে নিচ্ছি। ওকে? খুবই সিম্পল যে গিভ আস ইউর ওয়েবসাইট, উইল হ্যান্ডেল দ্য সার্ভার। তারা সার্ভার এন্ডে সবকিছু কি করবে? হ্যান্ডেল করবে। এখন আপনি চাইলে আপনার হচ্ছে যে নিজের যে কম্পিউটার আছে সেই কম্পিউটারকেও আপনি সার্ভার হিসেবে অ্যাড করাইতে পারবেন। বাট এই ক্ষেত্রে আপনাকে অনেক কিছু ইনস্টল করতে হবে। MongoDB থেকে শুরু করে সবকিছু অনেক কিছু আপনাকে এখানে ইনস্টল করতে হবে। সো এই সেটআপটার প্যারা আপনাকে নেওয়া লাগতেছে না যদি সেটা শেয়ার্ড হোস্টিং এর ক্ষেত্রে হয়। আর ক্লাউড হোস্টিং এর ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে সেন্ট্রাল সার্ভার যেটা আছে, ক্লাউড সার্ভারের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে সেন্ট্রাল সার্ভার বা যেটা আপনি ধরেন এটাকে আমি ৪ টা পোরশন করলাম। এটাকে আমি দিলাম হচ্ছে পোরশন 1 বা PA। আচ্ছা পোরশন A, পোরশন B, পোরশন C, পোরশন D। সো ক্লাউডের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে পুরা কম্পিউটারে ধরে নিচ্ছি আমাদের এরকম একটা ইনফ্রাস্ট্রাকচার আছে যে পুরা কম্পিউটার হচ্ছে ৬৪ জিবির। এখানে হচ্ছে আমাদের 1 টেরাবাইটের স্টোরেজ আছে। আমাদের ১২৮ টা কোর আছে। এরকম আমি বেশ কিছুভাবে এরকম ভাগ করে নিলাম। সো আমি হচ্ছে প্রত্যেকটা ভাগে তাহলে কত আসবে? ৬৪ যদি হয় তাহলে ১৬ জিবি, 250 জিবি, 16 জিবি, 64 16 জিবি RAM, 250 জিবি SSD, আর এখানে ধরে নিচ্ছি আমাদের ৩২ টা করে কোর বা এরকম একটা কিছু ধরে নিই। ওকে? সো এই যে জিনিসটা আমাকে বলবে ক্লাউড সার্ভার আমাকে যেটা দিবে জাস্ট আমাকে পুরা একটা ভার্চুয়াল কম্পিউটার আমাকে দিয়ে দিবে। আমাকে পুরা ভার্চুয়াল কম্পিউটার দিয়ে দিবে। রেস্ট অফ দ্য থিং আমাকে এখানে নিজে হ্যান্ডেল করতে হবে যে কি আমরা এখানে MongoDB নামাবো, নাকি হচ্ছে SQL নামাবো, না আ সিকিউরিটির জন্য যা করা দরকার সবকিছু আমাকে নিজে করতে হবে। ওকে? সো এইটাই হচ্ছে আমাদের মূলত এখানকার ক্লাউড সার্ভার। ওকে? ক্লাউড সার্ভার। আশা করি আমি জিনিসটা বুঝাতে পারছি। সো বেসিক্যালি শেয়ার্ড হোস্টিং এর ক্ষেত্রে যেটা হচ্ছে ওএস থেকে শুরু করে আপনার যা আছে সবকিছু হচ্ছে আপনার এখানে হ্যান্ডেল করতেছে কে? সার্ভার্স যে হ্যান্ডলার আছে তারা, সার্ভার কন্ট্রোলাররা। আপনি জাস্ট তাদের হচ্ছে ফাইল দিচ্ছেন, সার্ভার সাইড তারা হ্যান্ডেল করতেছে। আর ক্লাউডের ক্ষেত্রে কি হচ্ছে? ফাইলও আপনাকে দিতে হচ্ছে, হ্যান্ডেলও আপনাকে করা লাগতেছে যে কিভাবে কি হবে না হবে। ওকে? সো এটা হচ্ছে আমাদের ক্লাউড। ওকে? এরপরে যদি আমরা যাই ডিপ্লয়মেন্ট বুঝলাম আমরা এতক্ষণ ধরে তো আলোচনা হলো এগুলো। ডেভেলপমেন্ট হবে, তারপর আপলোড হবে, গো লাইভ, তাই না? ডেভেলপড প্রোডাক্ট আপনি আপলোড করলেন। আপলোড করার পর যদি সেটা শেয়ার্ড হোস্টিং হয় বা আমাদের ঐরকম কিছু হয় তাহলে আমাদের অটোমেটিক এখান থেকে সেটা লাইভে চলে যাবে। অথবা যদি হচ্ছে ক্লাউডে হয় তাহলে আপনাকে ভার্চুয়াল কম্পিউটারে আপনাকে লাইভে যাওয়ার জন্য যা নেসেসারি কন্ডিশন আছে সবগুলো ফুলফিল করে আপনাকে গো লাইভে যাইতে হবে। এরপর আসে CI/CD ইন ডিপ্লয়মেন্ট। CI/CD মিনস কন্টিনিউয়াস ইন্টিগ্রেশন অ্যান্ড কন্টিনিউয়াস ডিপ্লয়মেন্টস। সো এটা বলার মতো তেমন কিছু না। এটা হচ্ছে টাইম টু টাইম আপনার সময়ের সাথে হচ্ছে যে কি হয়ে যাবে, সময়ের সাথে আপনার যা ইন্টিগ্রেট করা দরকার অ্যান্ড যা ডিপ্লয় করা দরকার এটা অটোমেটিক্যালি চলে যাবে। অটোমেটিক্যালি হবে। হ্যাঁ? CI/CD এইটা হচ্ছে একটা ইম্পোর্টেন্ট একটা পোরশন। এটা যদি আমি দেখাতে পারতাম ভালো লাগতো। বাট লুপ অ্যান্ড লজিকের ওয়েবসাইট থেকে দেখানো যাইত। বাট ওইটা একটু সিকিউরিটি রিস্ক থাকে। সো আমি দেখাচ্ছি না। সো এটা সম্পর্কে আপনারা একটু এক্সপ্লোর করতে পারেন। ওকে? জিনিসগুলো হয়তোবা আপনি YouTube এ একটু ঘাটাঘাটি করলে আপনি এই জিনিস সম্পর্কে একটু ক্লিয়ার আইডিয়া পেয়ে যাবেন। ওকে? এরপর আমাদের হচ্ছে মডার্ন ওয়েব ট্রেন্ডস। মডার্ন ওয়েব ট্রেন্ডস এ কি আছে? সিঙ্গল পেজ অ্যাপ্লিকেশনস অ্যান্ড আরেকটা হচ্ছে প্রোগ্রেসিভ ওয়েব অ্যাপস। ওকে? সো এগুলো হচ্ছে আমাদের মডার্ন ট্রেন্ডস। Website that load one HTML page and update content dynamically, no full page reloads. ওকে? এইখানে আমাদের আরেকটা সেটা হচ্ছে আমাদের লেজি লোড। এগুলো হচ্ছে আমাদের কাইন্ড অফ হচ্ছে আমাদের মডার্ন অনেক ওয়েবসাইটে মডার্ন অনেক ওয়েবসাইট বলতে এখন যা হচ্ছে সবকিছু এগুলো সবকিছুই হচ্ছে আমাদের ইন্টিগ্রেট করা থাকতেছে ওয়েবসাইটস গুলাতে। ঠিক আছে? যে আমাদের একটা ইম্পোর্টেন্ট ফ্যাক্টর কি? একটা ইম্পোর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে একটা ওয়েবসাইটে ঢোকার সময় মেক্সিমাম ৩ সেকেন্ডের বেশি লাগা উচিত না। তাহলে ৩ সেকেন্ডের বেশি লাগলে ইউজার এক্সপেরিয়েন্স খারাপ হবে। সো এইজন্যে আপনার ধরে নিচ্ছি বিশাল একটা পেজ। এখন বিশাল একটা পেজের সকল ডেটা যদি আপনি আপনার যে সার্ভার আছে সেটা থেকে নিয়ে আসেন, তারপরে যদি লোড করেন তাহলে আপনার সময় বেশি লাগবে। এর থেকে বেটার কি হয় যে যতটুকু ভিজিবল এরিয়া ততটুকুই নিয়ে আসেন। এর পরের অংশটা আস্তে নিয়ে আসেন। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের লেজি লোডের কনসেপ্ট। সো আমাদের এখানে SPAS অ্যান্ড আমাদের PWAS দ্বারা কি বোঝাচ্ছে? ওকে। সো আমাদের এখানে সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশনস এগুলো আমরা সবাই পরিচিত। যে ধরে নেন এটা হচ্ছে আপনার Gmail। হ্যাঁ? এখন Gmail লোড যখন করছেন, লোড করার সময় পুরা Gmail টাই লোড হইছে। এরপর আপনার এখানে ধরে নেন প্রাইমারি সেকশন আছে, এখানে সোশ্যাল সেকশন আছে আর এখানে কি আছে আপডেট সেকশন আছে। সো আপনি যখন প্রাইমারিতে ক্লিক করতেছেন শো করতেছে। আপনি যখন এইখানে সোশ্যালে ক্লিক করতেছেন শো করতেছে। আপডেটে ক্লিক করলে শো করতেছে। আর নতুন কোনো মেইল আসলে আপনাকে কি পুরা পেজ আবার রিলোড দেয়া লাগতেছে? না, অটোমেটিক কিন্তু এখানে চলে আসতেছে। এই যে বিষয়টা এটা হচ্ছে সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশনস। ওয়েবসাইট দ্যাট লোড ওয়ান HTML পেজ। একবারই লোড করে পুরো ওয়েবসাইটটা অ্যান্ড আপডেট কনটেন্ট ডায়নামিক্যালি কনটেন্ট আপডেট হয়, অর্থাৎ যখন আমাদের মেসেজ আসতেছে মেসেজটা উপরে শো করতেছে। আপনারা যদি জিমেইলের ক্ষেত্রে খেয়াল করেন এটা ভালোমতো লক্ষ্য করবেন। এরপর আসা হচ্ছে প্রোগ্রেসিভ ওয়েব অ্যাপস। প্রোগ্রেসিভ ওয়েব অ্যাপস লাইক Google Docs এটা আপনারা অনলাইনে ইউজ করেন। বাট হয়তোবা ম্যাকে উইন্ডোজে হয়তোবা করা যায় যে এটার অফলাইন ভার্সন বা আপনি যদি অফলাইনে থাকেন তাও এটা অ্যাক্সেস করা যায় অনেক সময়। হ্যাঁ? সো এই জিনিসটাকে আমরা বলছি প্রোগ্রেসিভ ওয়েব অ্যাপস। হ্যাঁ, ক্যান ওয়ার্ক অফলাইন, সেন্ড পুশ নোটিফিকেশন অ্যান্ড ইনস্টল ডিরেক্টলি অন ডিভাইসেস। সো এটাকে আমরা বলছি প্রোগ্রেসিভ ওয়েব অ্যাপস। এরপর যদি আমরা যাই ফিউচার টেকনোলজি, অবশ্যই এটা বলার মতো তেমন কিছু না। AI, ML অলরেডি যেসব ওয়েবসাইট আছে সেগুলোতে ইন্টিগ্রেশন হওয়া শুরু করছে। AR, VR
আ অগমেন্টেড রিয়ালিটি অ্যান্ড ভার্চুয়াল রিয়ালিটি এগুলো আস্তে, আস্তে মোটামুটি ওয়েবসাইটগুলাতে হচ্ছে কি ইনভলভড হয়ে যাচ্ছে। সো ফিউচার টেকনোলজিস এগুলা অলরেডি ফিউচার আর নাই। এগুলা মডার্ন এ চলে আসছে। সো এই হচ্ছে আমাদের আজকের আলোচনা। সো থ্যাংক ইউ। আ যদি কোন কোয়েশ্চেন থাকে অবশ্যই জানাবেন। অ্যান্ড এই লেকচারের একটা পোরশন ক্লায়েন্ট সার্ভার আর্কিটেকচার এটা ডিটেইলড এ মোটামুটি ১০ মিনিটের একটা ভিডিও আমি এরপরে এড করে দিচ্ছি। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।